নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশ। আজ আমরা এই উপন্যাসের ষষ্ঠ পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। গলি শেষ হয়ে এলো, বড় রাস্তায় পড়বে বাইক। সূর্যর ফোন এলো। গলি থেকে বেরিয়ে রাস্তার ধারে বাইক থামালো সূর্য। মোবাইল বের করে দেখে শুধুই নম্বর। কে করছে ফোন? হেলমেট নামিয়ে ফোন কানে দেয় সূর্য। হ্যালো বলার পর ও প্রান্ত থেকে মহিলা কণ্ঠ বলে ওঠে, আমার হেলমেটটা অন্য কেউ পড়ছে না তো? এক চান্সে মেয়েটাকে চিনতে পারে সূর্য। হেসে ফেলে বলে, হঠাৎ হেলমেটের খোঁজ? কেন বলুন তো, আন্দাজ করতে পারছেন কিছু? আগে চাকরিটা তোমার হয়ে গিয়েছে। আরে আপনি তো দারুণ ইন্টেলিজেন্ট। ভালো মানুষরা সাধারণত এতটা বুদ্ধিমান হয় না। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এবার থেকে কি কলকাতাতেই থাকতে হবে? একদিন অফ পাবো, সেদিন বাড়ি যাব। আরও একটা ইচ্ছে আছে। কি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। পারছি, কিন্তু আমার যে কোনো ছুটি নেই। আমি শুনবই না সে কথা, আমাকে নিয়ে যেতেই হবে। ওই জার্নিতে আমি এখনও আছি। চোখ বুঝলেই দেখতে পাই বাড়িঘর, গাছপালা, নদীনালা সজোরে পিছিয়ে যাচ্ছে। রোদ্দুর পর্যন্ত ভয় পাচ্ছে তার নাগালের বাইরে না চলে যায়। আমি পরম নির্ভরতায় হাত রেখেছি রাজকুমারের দুই কাঁধে, আর মাতাল হয়ে যাচ্ছি সেই আশ্চর্য পুরুষের গন্ধে, যাকে আমি জন্মেরও আগে থেকে চেয়েছিলাম। হাসপাতালে চাকরিতে এত কবিত্ব থাকবে? থাকবে। সেদিন যখন ইন্টারভিউ দেওয়ার অপেক্ষায় বসেছিলাম লাউঞ্জে, কাচের দরজার বাইরে সিঁড়িতে পড়েছিল এক ফালি রোদ। মনে হচ্ছিল আপনি দাঁড়িয়ে রয়েছেন আমাকে ভরসা দেওয়ার জন্য, যাতে ইন্টারভিউটা ভালো হয়। আর সেটা সত্যিই হয়েছিল। আজ অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো বাড়িতে। বাবা মা, বাড়ির লোক সবাই আপনার গুণগান করছে, আশীর্বাদ করছে। অচেনা কোনো মানুষ এত উপকার করতে পারে ভাবতেই পারছে না। আর আমি তো আর বলতে পারছি না আপনি আমার চেনা, বহু বহু বছর আগের থেকেই চেনা। আবার নার্ভাস লাগতে শুরু করেছে সূর্যর। মেয়েদের রোমান্টিক কথাবার্তার সঙ্গে তাল রাখতে পারে না সে, কথা খুঁজে পায় না। এই মেয়েটা তো আবার হাই ভোল্টেজ রোমান্টিক। আবার ও প্রান্ত থেকে ভেসে আসে, সরি আপনি কোথায় আছেন, কতটা ফ্রি আছেন না জেনেই বকে যাচ্ছি। গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তার মানে আপনি রাস্তায়। এখন ছাড়ছি, পরে আবার জ্বালাবো। কেটে দিল ফোন। দুটো জিনিস জানা হলো না, মেয়েটার আর হাসপাতালের নাম। বলছে বটে হাসপাতালে চাকরি পেয়েছে, এর তো নিজেরই মেন্টাল অ্যাসাইলামে থাকার কথা। পুরো পাগলি। মোবাইল পকেটে রেখে বাইক স্টার্ট করতে যাবে সূর্য, গাড়িটা কেমন যেন হালকা লাগে। মুহূর্তে পিছনে ঘাড় ফেরায়, ফাঁকা হয়ে যায় বুক। আর সে নেই। গেল কোথায়? বেশি চিন্তা করতে হলো না। রাস্তার সামনে বাদিক ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, হেলমেট খুলে ফেলেছে মাথা থেকে। সূর্য জানতে চায়, কি হলো, গাড়ি থেকে নেমে গেলে কেন? এগিয়ে এসে আরশি বলে, ফোনের সব কথাই প্রায় শুনতে পাচ্ছিলাম। কারো ব্যক্তিগত কথা শোনা তো উচিত নয়, তাই দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। ভালো করেছো, এবার উঠে এসো, বলল সূর্য। আরশি জানতে চাইল, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? লাঞ্চ সারবো কোনো রেস্তোরাঁয়, ভীষণ খিদে পেয়েছে। তোমার পায়নি? ভীষণ নয়, তবে পেয়েছে। বলার পর কি একটু ভেবে নিয়ে আরশি বলে, আচ্ছা আমরা তো বাড়ি গিয়েই খেতে পারি, তোমাদের বাড়ি। খেয়ে দিয়ে টানা রেস্ট নেব। রেজাল্ট তো জানা হয়েই গিয়েছে, প্রোডাকশন অফিসে যাওয়ার আর দরকার নেই। নবকৃষ্ণবাবু মাকে খোঁজার কাজে নেমে পড়েছেন। সুমিত ঘোষকেও এই মুহূর্তে প্রয়োজন নেই আমার। কথাটা অবশ্য খারাপ বলনি, তবে বাড়িতে বোধহয় স্যাড মেনু। মাকে যদি বলতাম দুপুরে খাবো, তাহলে এক দুটো আইটেম বানিয়ে রাখতো।
এখন যা ফ্রিজে আছে সবই কাল সন্ধেবেলার রান্না। রেঁধে গিয়েছে রান্নার লোক স্বপ্নাদি। ওই একই আইটেম আর রিপিট করতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে তাই হোক বলে বাইকে উঠে বসলো আরশি। আরশিরা এখন যেখানে লাঞ্চ করতে এসেছে সেটা নাকি পৃথিবী বিখ্যাত বলেছে সূর্য। জায়গাটার নাম পার্ক সার্কাস। হোটেলের নামটাও আরশির শোনা। নিয়মিত কলকাতায় আসা বন্ধুদের থেকেই শুনেছে। এখানকার বিরিয়ানি লাজবাব। বিরিয়ানির সঙ্গে আরও কী সব অর্ডার দিল সূর্য। আস্তে করে গান বাজছে, এসিও চালানো আছে, তবে ঠান্ডা কম রেখে। সূর্য বসেছে আরশির মুখোমুখি, অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। ওয়েটারে দিয়ে যাওয়া জলের গ্লাসে চুমুক দিচ্ছে মাঝে মাঝে। আরশির চোখ চলে যাচ্ছে কাচের দেওয়াল ভেদ করে রাস্তায় এবং তার আশেপাশে। সেখানকার দৃশ্য এই হোটেলের সঙ্গে মানানসই নয়, বরং বিপরীত। বড় অপরিচ্ছন্ন ধুলোমলিন এক কলকাতা। ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে ময়লা পোশাকের 2-4টে ভবঘুরে মানুষ। ফাটা জামা, খালি পায়ের কয়েকজন কিশোর নিজেদের মধ্যে খেলছে। পাশ দিয়ে বাবু শ্রেণীর লোক গেলেই ভিক্ষে চাইছে। 2জন মহিলাকেও ভিক্ষে করতে দেখা গেল। কোনো 4 চাকা গাড়ি থামলেই ছুটে যাচ্ছে। এক মহিলার কোলে বাচ্চা। খানিক আগে বাচ্চা কোলে মা তাকিয়েছিল কাজ ঘেরা এই খাবারের জায়গাটার দিকে। আরশির আশঙ্কা হচ্ছে এই দৃশ্য সামনে রেখে সে ঠিকমতো খেতে পারবে কিনা। সূর্যকে বলে, আমরা সিটটা পাল্টাপাল্টি করি। কেন, কি হলো? অবাক হয়ে জানতে চাই সূর্য। চেয়ার ছেড়ে উঠতে উঠতে আরশি বলে, রাস্তায় ভবঘুরে ভিখিরি মানুষগুলোর দিকে তাকিয়ে ভালো ভালো খাবার খেতে অস্বস্তি হবে আমার। আমার হবে না বলে সূর্য নিজের সিট ছেড়ে আরশির জায়গায় গিয়ে বসল। তারপর বলল, বালিতে মুখ গুজে সত্যকে তো আর এড়ানো যাবে না। নিদারুণ আর্থিক বৈষম্য তো আছেই আমাদের দেশে। এর মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি আমরা। তবে তুমি যাদের দেখে সিট চেঞ্জ করলে তারা যে সকলেই ভিখিরি তাও নয়, পাতাখোরও আছে। পাতাখোরটা কি ব্যাপার জানতে চায় আরশি। শব্দটা আগেও শুনেছি, মানে বোঝেনি। হেরোইন খোর। রাংতা পাতার উপর রেখে খাওয়ার জন্য ওই নামটা হয়েছে, নাকি হেরোইন তৈরিতে আফিম গাছের রোল আছে বলে, তা ঠিক জানি না। আর ওই বাচ্চাগুলোর বোধহয় অ্যাডহেসিভের নেশা। দেদার পিকোচ্ছে দোকানে, গন্ধ শুকে কিংবা খেয়ে নেশা করে, খরচ কম। সূর্যর বলা শেষ হতেই টেবিলে স্যালাডের প্লেট এনে রাখল ওয়েটার। অ্যাডহেসিভের নেশার ব্যাপারটা প্রথম শুনল আরশি। আপাতত বিশদে জানার ইচ্ছে করছে না। সূর্যর কাছে অন্য একটা জরুরি বিষয় জানার আছে। স্যালাডের প্লেট থেকে শশার টুকরো তুলে নিয়ে কামরায় আসি। জিজ্ঞেস করে, আমি যে হেলমেটটা পরছি সেটা তোমার গার্লফ্রেন্ডের? হ্যাঁ, তুমি কি করে জানলে? নিরাসক্ত গলায় বলল সূর্য। আরশি বলল, ফোনের ওইটুকু কথা শুনেই নেমে গিয়েছিলাম বাইক থেকে। তা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? কি করে সে? শুনে তোমার লাভ কি? কিছুই না, জাস্ট কৌতূহল। বন্ধু হিসেবে জিজ্ঞেস করছি। আমি কি একবারও তোমায় জিজ্ঞেস করেছি তোমার বয়ফ্রেন্ড আছে কি না? সে তো আমার ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই বলেই জিজ্ঞাসা করনি। সতর্ক হয় সূর্য। কথার প্যাচে ফেলার চেষ্টা করছে আরশি। প্রসঙ্গ ঘুরিয়ে সূর্য বলে, ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তোমার বাবাকে কিন্তু একবার জানানো উচিত তুমি কোথায় আছো এবং কি কারণে কলকাতায় এসেছো। কে জানাবে? তুমি? তোমার কাছে তো বাবার ফোন নম্বরও নেই। তুমি জানাবে, জানানোটা ভীষণ দরকার। অন্যের মুখ থেকে যদি জানতে পারেন দোষারোপ করবেন আমাকে, আমাদের বাড়িতে হয়তো পুলিশ পাঠাবেন। বাবা জানবে কি করে? আর যদি জেনেও যায় পরিষ্কার বলে দেবে আমি সাবালিকা, 18 বছর পেরিয়ে গিয়েছি, নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারি। আর তোমার ডায়লগ শুনে পুলিশ মাথা নিচু করে থানায় ফিরে যাবে। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। তোমার বাবা আমার নামে মেয়েকে ইলোপ করা ছাড়াও আরও নানাবিধ চার্জ আনতে পারেন। তখন কিন্তু কোর্ট থানায় ঘুরে মরতে হবে আমাকে। ঝামেলাটা কেন আমি নেব ঘাড়ে? তার উপরে মায়ের দিকটাও তো দেখতে হবে। এইসব ঘটনায় মায়ের মনের অবস্থা কি হবে বলো তো? তা ঠিক বলে চুপ করে ভাবতে থাকে আরশি। টেবিলে খাবার নিয়ে এলো ওয়েটার। 2টো প্লেটে সার্ভ করে দিচ্ছে। আরশি সূর্যকে বলে,
1-2 দিন তোমাদের বাড়িতে থাকতে দাও। বাবাকে যদি আমি ফোন করি 1 সেকেন্ড সময় না নষ্ট করে আমাকে নিতে চলে আসবে। মাকে আর খোঁজা হবে না আমার। ওয়েটার খাবার সার্ভ করে চলে গেল। সূর্য বলল, তোমার বাবা কি চান না মা ফিরে আসুন? কেন চাইবে বলো তো? মা তো স্বেচ্ছায় সংসার ফেলে চলে গিয়েছে। অভিমান হবে না বাবার? তাও তো বাবা প্রথম দিকে খোঁজ খবর করেছিল। মা ফোনে হুমকি দিয়ে খুঁজতে বারণ করেছে। দোষ যখন মায়ের, তাহলে তুমি তাকে খুঁজছো কেন? জিজ্ঞেস করে খাওয়া শুরু করলো সূর্য। আরশি বলে, মা মেয়ের সম্পর্কটা তো মান অভিমানের নয়, একেবারে নারীর টান। মাকে আমি ভীষণ মিস করি। মা বেঁচে থাকতে কেন আমি তার সঙ্গ পাবো না? মাও ইদানিং আমায় মিস করছে, তাই তো ফোন করেছিল। দুজনে খাওয়ায় মন দেয়। আরশি বলে, সত্যি এত ভালো বিরিয়ানি আমি কখনো খাইনি, যাকে বলে অসম। ভাগ্যিস সিটটা চেঞ্জ করেছিলাম। রাস্তার দিকে চোখ এলেই এই টেস্টটা বোধহয় পেতাম না। এখন বালিতে মুখ গুজে খেয়ে যাচ্ছি। নিজের রসিকতায় নিজেই হাসছে আরশি। সূর্য যোগ দিল না মজায়। মাথায় সিরিয়াস ভাবনা চলছে। বলে ওঠে, আমাদের বাড়িতে 2 দিন থাকাটাও রিস্ক হয়ে যাবে বলে মনে হচ্ছে। তবু ধরে নিলাম থাকলে, কিন্তু তারপর কি করবে? এর মাঝে ফোন করব পূর্বাকে। ততদিনে নিশ্চয়ই কাকিমা অনেকটা সুস্থ হয়ে উঠবেন। পূর্বা আমাকে ডেকে নেবে ওদের বাড়িতে, আর তখন বাবাকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। বাবাকে বলবো পূর্বার অফিসের ক্রাইসিস কেটে গিয়েছে। যেদিন ফেরার টিকিট আছে আমার, ওই দিনই ফিরব। থামতে হলো আরশিকে। ফোন এসেছে সূর্যর। টেবিলে রাখা ফোনের স্ক্রিন দেখে সূর্য বলল, সুমিতার ফোন, এখনই চলে আসতে বলবে, প্রডিউসারের সঙ্গে মিটিং আছে। কলটা ধরল না সূর্য। বলল, হ্যাঁ বলো, কি বলছিলে যেন? আরশি শুরু করে, পূর্বাকে অবশ্য এবার আমায় সত্যিটা বলতেই হবে। জানাতে হবে ওকে যে মাকে খুঁজতে এসেছি। কারণ এখন থেকে আমি যতটুকু ঘোরাঘুরি করব সবটাই মায়ের জন্য। পূর্বা আমাকে সঙ্গ দেবে ওর সময় সুবিধা মতো। ওকে বলবো, এখনই কিছু জানাস না বাবাকে। আবার ফোন বাজছে সূর্যর। ঝুঁকে পড়ে স্ক্রিন দেখে বলল, এ তো মহা মুশকিল, সুমিতাই করছে আবার। কিসের এত তাড়া? বা হাতে কল রিসিভ করে স্পিকার অন করে সূর্য। বলে, কি বলছো? অপর প্রান্ত থেকে অধৈর্য গলায় সুমিতা বলে, আরে আসবি কখন? প্রডিউসার এসে বসে আছে। যেতেই হবে, একটা মিটিংয়ে আছি যে। ঢপ মারিস না, মিটিংয়ের ব্যাকগ্রাউন্ডে বুঝি গান বাজে? প্রডিউসারের সঙ্গে আমার কি কাজ? যাস শালা, ভুলে গেলি? মহুলিয়ায় পাঠালাম পুরনো বাড়ির ছবি তুলে আনতে, নিয়ে এলি রং করা ঝকঝকে বাড়ির ছবি। প্রডিউসার চাইছে না ও বাড়িতে শুটিং হোক। বাড়িটাকে আমি তো রং করাইনি, এবং ছবি তোলার আগেই বাড়ির কন্ডিশন তোমায় জানিয়েছিলাম। আরে ভাই, সে কথা কি আমি অস্বীকার করছি? কিন্তু মালটাকে বাড়িটা কিছুতেই খাওয়াতে পারছি না। শালা গো ধরে বসে আছে। আমি নিবেদিতা দুজনেই ফেল করে গিয়েছি। তুই ভাই একবারটি আয়। আমি গেলে সুবিধাটা কি হবে শুনি? তুই বলবি লোকেশন শ্যুট করতে গিয়ে আরও 2-1টা পুরনো বাড়ি দেখেছিস। এই গল্পের সঙ্গে সেই বাড়িগুলো দিব্যি মানিয়ে যায়। সেরকম কোনো বাড়ি তো আমি দেখিনি আশেপাশে। কতটুকু জায়গায় আর ঘুরেছিস? আবার আমি রেকি করতে যাব, খুঁজে নেব মানানসই বাড়ি। তুই আপাতত মিথ্যেটুকু বলে যা, নয়তো মালটাকে ধরে রাখা যাবে না, হড়কে যাবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে যাচ্ছি। অত দেরি করিস না বাবু, আর কত আটফাট বকবো মালটার সঙ্গে। এ বেটা আবার দিনের বেলায় মদ খায় না। প্লিজ জলদি আয়। ফোন কাটলো সুমিতা। সূর্য আরশিকে বলে, শুনলে তো সব? শুনলাম। আমার কথা তো কিছুই জিজ্ঞাসা করলেন না। আমারও তো যাওয়ার কথা ওর অফিসে। উনি ভালো করেই জানেন তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে। পার্ক সেন্টার হোটেলে ওকে বলেই তো তুমি আমাকে রাতে থাকার ব্যবস্থা করেছো। প্রডিউসার বেঁকে বসলে পরিচালক নিজের বাবার নামও মনে করতে পারে না এক চান্সে। সেখানে তুমি তো কোন ছাড়। মাকে খোঁজার স্বার্থে তোমার সঙ্গে কি আমারও যাওয়া উচিত প্রোডাকশন অফিসে? না, আপাতত যাওয়ার কোনো দরকার নেই। তোমার কথা যেমন ভুলে আছে থাক। তোমাকে দেখলে যদি হঠাৎ প্রথম নায়িকাকে মনে পড়ে যায় এবং তার সম্বন্ধে কিছু গোপন করার থাকে, তখন আর সুমিতার মুখ থেকে কোনো তথ্যই বের করা যাবে না।
তার চেয়ে বরং নবকৃষ্ণদার পরামর্শ মতো আমি ঘুরিয়ে ফিরিয়ে সুমিতার থেকে জেনে নেব রিলিজ না হওয়া সিনেমাটার নাম আর কোন স্টুডিওতে কতটা শ্যুট হয়েছিল, তার সঙ্গে আরও যদি টুকটাক কিছু খবর জানা যায়। এবার বাকি খাবার তাড়াতাড়ি খেতে থাকি সূর্য। ইশারায় ওয়েটারকে বিল আনতে বলে। বিল এবং হাত ধোয়ার গরম জলের বাটি দিয়ে গেল ওয়েটার। হাত ধুতে ধুতে সূর্য বলল, তোমাকে বাড়িতে রেখে সুমিতার কাছে যাব। আরশির হাত ধোয়া হয়ে গিয়েছে। ব্যাগ থেকে টাকা বের করতে যাচ্ছিল, সূর্য ততক্ষণে ক্রেডিট কার্ড রেখে দিয়েছে বিলের ফোল্ডারে। আরশি বলে, তোমার কাছে আমার ধার বাড়ছে সব অর্থে। সূর্য চোখ চলে যায় আরশির প্লেটে, বলে, অনেকটাই তো ফেলে রাখলে। এদিকে বলছিলে অসাম টেস্ট, ডায়েট করছো নাকি? আমার খাওয়া দাওয়া চিরকালই কম, জোর করে খাওয়ানোর তো কেউ ছিল না। মায়েরা যেমন করে খাওয়ায়, আমার ডায়েট হলো বাই ডিফল্ট। সূর্যর ঘুম ভেঙেছে অনেকক্ষণ, বিছানা ছাড়তে মন চাইছে না। কাল বেশ রাত করে বাড়ি ফিরেছে। সুমিতার অফিসেই দেরি হয়ে গেল। প্রডিউসারকে যেমন তেমন করে বোঝানো গিয়েছে। 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছে অন্য বাড়ির ছবি দেখানোর জন্য। প্রডিউসার ফিরে যাবার পর সুমিতা, সূর্য আর নিবেদিতাকে নিয়ে মিটিংয়ে বসল। বলল, প্ল্যান দে, কি করে ওই লোকেশনে পুরনো বাড়ি পাওয়া যায়। আমি আগেরবার অনেকটা এলাকা ঘুরে দেখেছি, ওই রকম আর একটাও বাড়ি নেই। লোকেশনটাকে পাল্টাও, রাঁচি হাজারিবাগের দিকে খোঁজ করে দেখা যেতে পারে, বলেছিল নিবেদিতা। আলমারি খুলে স্কচের বোতল বের করেছিল সুমিতা। লকারে থাকে বোতল, চাবি সুমিতার কাছে। 3 জনের জন্য গ্লাসে ঢেলে 1 সিপ মেরে বলেছিল, রাঁচি হাজারিবাগে গিয়ে হয়তো বাড়ি পাবো, তখন যদি প্রডিউসারের লোকেশন পছন্দ না হয়। এর মাঝামাঝি একটা রাস্তা বের করতে হবে। প্যাকেট ছিঁড়ে চানাচুর চিপস ঢেলে নিবেদিতা বলেছিল, উপায় আছে, 2 জায়গায় শ্যুট করতে হবে। বাড়ির জন্য হাজারিবাগ, নেচার মহুলিয়া, তাতে খরচও বাড়বে। দেখো তোমার প্রডিউসার তাতে রাজি হয় কিনা। সুমিতা বলেছিল, হবে না, বাজেট ফিক্সড হয়ে গিয়েছে, যা করার ওই টাকার মধ্যেই করতে হবে। 19-20 বড়জোর হতে পারে, তবে বড় অ্যামাউন্ট কিছুতেই দেবে না। সূর্য বলেছিল, তোমরা তো ধরেই নিচ্ছ হাজারিবাগে প্রডিউসারের পছন্দ মতো এবং সিনেমাটার উপযোগী বাড়ি পাবে। আগে দেখো পাও কি না, তারপর তো বাজেটের কথা। ক্লাস শেষ করে উঠে পড়েছিল নিবেদিতা। 2 পেগের বেশি খায় না। বলেছিল, আমি চলি, বেশি রাত করলে ঘরে ঢুকতে দেবে না মালকিন। আর এই প্রবলেম আজকের মধ্যে সলভও হওয়ার নয়। অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে থমকে দাঁড়িয়েছিল নিবেদিতা। সূর্যকে বলেছিল, জলপাইগুড়ির মেয়েটা রেজাল্ট জানতে এলো না কেন বলতো? সিনেমায় চান্স পাওয়ার জন্য পাবলিক হে দিয়ে মরে, আর এই মেয়েটার কি হলো? আমি কি করে জানবো? আশ্চর্য হওয়ার ভান করেছিল সূর্য। একই সঙ্গে প্রমোদ গুনেছিল, আরশির কথা এতক্ষণে মাথায় ছিল না সুমিতার। প্রসঙ্গটা এসে পড়ায় যদি মনে পড়ে, তার সঙ্গে হয়তো মনে পড়ে গেল নিজের প্রথম সিনেমার নায়িকার কথা। তখন আরশির অডিশন দিতে আসার ব্যাপারে সন্দিহান হয়ে পড়বে। উধাও হয়ে যাওয়ার সেই নায়িকার ব্যাপারে মুখ খুলবে না। সেরকম কিছুই অবশ্য ঘটেনি। সুমিতা নিবেদিতাকে বলেছিল, সূর্যই মেয়েটাকে বলে দিয়েছে সিলেক্ট হয়নি। মেয়েটাকে হোটেলে রাখতে গিয়েছিল সূর্য। সিলেক্টেড হয়নি জানার পর কেন আর সে এখানে আসবে? বাড়ি ফিরে গিয়েছে। কথা বাড়াতে না চেয়ে চুপ করেছিল সূর্য। নিবেদিতা বলতে লাগলো, মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছিল। টিভি সিরিয়ালে কাস্টিং করতাম। কন্ট্যাক্ট নাম্বার অবশ্য আছে, কথা বলে দেখি। নিবেদিতা চলে যাবার পর সুমিতা বলতে শুরু করলো, হ্যাঁ রে, এই প্রডিউসারটাও পালাবে তাহলে? কিছুই কি করা যায় না? কবে থেকে কাজ না করে বসে আছি বলতো? আবার কি সেই ম্যান্তামারা টিভি সিরিয়ালে ডিরেকশন দিতে হবে? নেশা হয়ে গিয়েছিল সুমিতার। ততক্ষণে হয়তো 5-6 পেগ চাপিয়ে ফেলেছে। সূর্য 2-তেই আটকে। মদ তার প্রিয় জিনিস নয়, কাউকে সঙ্গ দেওয়ার জন্য অল্প খায়। সুমিতার নেশা হয়ে যাওয়াটাকে সুযোগ হিসাবে নিয়েছিল সূর্য। বলেছিল, এত ভেঙে পড়ছো কেন? জীবনের প্রথম সিনেমাটার কথা ভাবো। নিশ্চয়ই অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে গিয়েছিলে। সেই সব দিনের কথা ভেবে মনে সাহস আনো। আর বলিস না, সে যা দিন গিয়েছিল
ভাবতে পারবি না তোরা, বলে গ্লাস শেষ করে নতুন করে ভরে নিয়ে জীবনে প্রথম সিনেমা বানানোর গল্প বলে গিয়েছিল সুমিত্রা। ফাঁকে ফাঁকে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিচ্ছিল সূর্য। আরশির মায়ের ব্যাপারে বেশ কিছু কথা জানা গেল। ছবির নাম, কোন স্টুডিওয়ে কতটা শ্যুট হয়েছিল, সবটাই জেনে নিয়েছে সূর্য। প্রথম সিনেমার নায়িকার কথা বলতে গিয়ে একবারও আরশির কথা মনে আসেনি সুমিত্রার। তাহলে কেন ওকে চেনা মনে হয়েছিল সেটা এখনো স্পষ্ট হচ্ছে না। সূর্য বাড়ি ফিরল রাত 12টা নাগাদ। মাকে বলাই আছে 10টার বেশি ওর জন্য যেন অপেক্ষা না করে, খেয়ে নিয়ে শুতে চলে যাবে। চাবি তো ওর কাছে একটা আছেই। মা শুয়ে পড়লেও আরশি জেগেছিল। সূর্য ইন্টারলক খুলে ভেতরে ঢুকে জুতো ছাড়ছে, ক্যামেরার ব্যাগ নিতে এগিয়ে এসেছিল আরশি। বলল, এত দেরি হলো? ব্যাগটা আরশির হাতে দিয়ে খানিক সৌজন্যের গলায় সূর্য বলেছিল, আমাদের লাইনে এইরকম দেরি হয়েই থাকে। কথার ঢঙে বোধহয় সন্দেহ হয়েছিল আরশির। আরও কাছে এসে শিওর হয়ে নিয়ে বলেছিল, মদ খাও তুমি? কোনো নেশাই তো আর বাকি রাখুনি দেখছি। মদ আর সিগারেট ছাড়া আর কিছুই খাই না, তাও খুব কম। আর আজকে ড্রিঙ্ক করাটা সম্পূর্ণ তোমার জন্য। সেই তুমি কিনা হ্যাটা করছো। নিজের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলেছিল সূর্য। একই সঙ্গে টের পাচ্ছিল সুমিত্রার স্কচটা বেশ খানদানি, আলতো করে অ্যারেস্ট করে নিয়েছে। আরশি বলেছিল, কি আমার জন্য ড্রিঙ্ক করতে হলো? কেন, কি করেছি আমি? ঘরে ঢুকে এসেছিল আরশি। সূর্য বলেছিল, প্লিজ বাইরে যাও, জামা কাপড় ছাড়বো। খাবার যদি গরম করতে পারো তো করো, নয়তো আমি আসছি। তবু ভালো, ড্রিঙ্ক করে এসে বাড়িতে খাবো বলছো। মাতালরা তো বলে না। খোঁচা মেরে চলে গিয়েছিল আরশি। ডাইনিংয়ে এসে সূর্য দেখেছিল আরশি খাবার সাজিয়েছে টেবিলে, দুজনের খাবার। সূর্যর অপেক্ষায় ততক্ষণ অবধি খায়নি মেয়েটা। ড্রেস চেঞ্জ করার পর চোখে মুখে জল দিয়েছিল সূর্য। ঘোর কেটে গিয়ে তখন মোটামুটি ফ্রেশ। ডাইনিংয়ে চেয়ারে বসতে বসতে বলেছিল, অনেক খবর এনেছি তোমার মায়ের। সুমিত্রার থেকে সংগ্রহ করা সমস্ত তথ্য এক এক করে আরশিকে বলেছিল সূর্য। তথ্যগুলো জোগাড় করাটাকে সাফল্য হিসাবেই ধরা যায়, কিন্তু সেগুলো যে আনন্দের ছিল না, গভীর বিষাদের। আরশির মুখে জমা হয়েছিল রাজ্যের ছায়া। আজ সকালে স্বমহিমায় ফিরে গিয়েছে আরশি। মায়ের সঙ্গে খোশ মেজাজে গল্প করছে। কথাগুলো ধরতে না পারলেও বিছানায় শুয়ে দুজনের গলা কানে আসছে সূর্য। ভালো লাগছে বেশ। অন্যদিন এই সময় বাড়ি থাকে নিস্তব্ধ। মাঝে মাঝে পাখির ডাক যা নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দেয়। মা আরশিকে ঠিক কী চোখে দেখছে বোঝা যাচ্ছে না। ভাবি বৌমা বলে ধরে নিল নাকি, কে জানে। সূর্যকে তো এখনো কিছু জিজ্ঞাসা করেনি। বাড়ির ডোরবেল বেজে উঠল পরপর দুবার। কে এলো এই সময়? চেনা জানা কেউ হলে এভাবে তো বেল বাজায় না। দরজা খোলার শব্দ পাওয়া গেল, তারপর এক পুরুষ কণ্ঠ ধমকের সুরে কি যেন বলছে। বিছানা থেকে লাফিয়ে নামে সূর্য। ড্রয়িংয়ে গিয়ে দেখে সদর পেরিয়ে দাঁড়িয়ে দুই সুবেশ ভদ্রলোক। একজন মেজাজের সঙ্গে মাকে বলছে, ছেলেকে ডেকে দিন এক্ষুনি। ভদ্রলোকের পরিচয় আন্দাজ করতে পারছে সূর্য। এর মেয়ে এখনো সিনে নেই কেন? ভয়ে লুকিয়ে পড়ল নাকি? এগিয়ে গিয়ে সূর্য বলে, কি ব্যাপার, এভাবে কথা বলছেন কেন? সূর্যর হাইট 6-এর কাছাকাছি, পেটানো চেহারা, বারমুডা টি শার্ট পরে থাকায় শরীর এখন অনেকটাই অনাবৃত। একটু বুঝি থমকালেন ভদ্রলোক। বললেন, তুমি মানে আপনি সূর্য চৌধুরী? হ্যাঁ আপনি। ঘরে ঢুকলো আরশি। বলে উঠল, বাবা তুমি? কাকুও এসেছেন? চিনলে কি করে এ বাড়ি? কাকুরও তো এই বাড়ি চেনার কথা নয়। তাহলে ভেবে দেখ কি অবস্থা হয়ে গিয়েছে আমাদের। ওর স্ত্রী হাসপাতালে, আর উনি বেরিয়েছেন আমার সঙ্গে তোকে খুঁজতে। ভেরি সরি কাকু। কাকিমা এখন কেমন? আগের থেকে অনেক ভালো। কাল পরশু রিলিজ করে দেবে বলে মনে হচ্ছে। আরশির বাবার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি উত্তর দিলেন। পরিচয়ে আন্দাজ করতে পারে সূর্য। আরশির বান্ধবী পূর্বার বাবা। ফের আরশি বলে,
বাবা, তুমি এদেরকে উল্টোপাল্টা কিছু বলনি তো? পিছনের বাগানে ছিলাম আমি, আসতে দেরি হয়ে গেল। উনি চোটপাট শুরু করেছিলেন, একটু দেরি করে এন্ট্রি নিলে তুমি। আমি তো ভাবলাম পাঁচিল ডিঙিয়ে পালিয়েছ। সূর্যর কথায় কর্ণপাত করল না আরশি। বলল, বাবা, আমি কিন্তু স্বেচ্ছায় এদের বাড়িতে উঠেছি, বা বলা ভালো এরা আশ্রয় দিয়েছেন আমাকে। ওসব শেখানো বলি আমায় শুনিও না। ব্যাগ নাও, বেরিয়ে এসো। কেন এখানে উঠতে হলো সেটা আমি পরে জেনে নেব। প্রথমবার এলেন, এসেই চলে যাবেন? একটু অন্তত চা খেয়ে যান, বললেন অপর্ণা। সূর্য মায়ের সৌজন্য দেখে অবাক হয়। থতমত খেয়ে গিয়েছেন দুই ভদ্রলোক। ফের অপর্ণা বলে ওঠেন, আপনারা যে পুলিশ নিয়ে আসেননি, এজন্য আমি বিশেষ কৃতজ্ঞ। আপনার মেয়েকে কেন আমার বাড়িতে উঠতে হলো সেটা খুব পরিষ্কার করে আমার জানা নেই। আপনাকে এইভাবে আসতে দেখে কৌতূহল আরও বাড়ল। প্লিজ আপনারা বসুন, চা খেতে খেতে সব কথা শুনব। কলেজে পড়ায় মা, পার্সোনালিটি অন্য মাত্রার। দুই ভদ্রলোক বসলেন সোফায়। সূর্য ভদ্রস্থ জামাকাপড় পরতে গেল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে সূর্য ফিরল একটু দেরিতে। ড্রয়িংয়ে তখন তর্ক বিতর্ক তুঙ্গে। বাবার ওপর চোটপাট করছে আরশি। সূর্যকে দেখে সোফা ছাড়ল মা। বলল, তুই বস, আমি তো চা নিয়ে আসছি। সূর্য বসল মায়ের জায়গায়। আরশি বসেনি। বাবার মুখোমুখি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। বলছে, তুমি আমাকে জানাওনি মা সিনেমায় রায়াসের নাম নিয়েছিল। সিনেমাটার নামও চেপে গিয়েছ। আরও হয়তো অনেক কিছুই গোপন করেছ যাতে মায়ের কাছে পৌঁছতে না পারি। কেন বলনি এসব কথা? আমার কি জানার অধিকার নেই? আছে, কিন্তু সেসব শুনে কি তোমার মায়ের জন্য গর্ব হতো? মন খারাপ হতো? সত্যি তোকে আমি অনেক কিছু বলিনি। চেয়েছি সবার ওইসব কীর্তি থেকে তোকে দূরে রাখতে, শিশু মনে প্রভাব পড়তে পারে ভেবে, বললেন আরশির বাবা রজত সেনগুপ্ত। আরশি বলে, আমার মনে হয় না এটাই একমাত্র কারণ, আরও অনেক ব্যাপার আছে। সেগুলো কি জানতে চাইলেন আরশির বাবা। পূর্বার বাবা একটু উসখুস করছিলেন। অস্বস্তি হচ্ছিল পারিবারিক গোপন কথাবার্তার সামনে বসে থাকতে। আরশির বাবার উদ্দেশ্যে বললেন, রজতবাবু, আমি উঠি, হাসপাতালের খোঁজ খবরগুলো নিই। বাড়িতে কেউ না কেউ তো থাকবেই, আরশিকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, তাই হবে। আপনাকে অনেক ট্রাবল দিচ্ছি, বললেন রজতবাবু। না না, ট্রাভেলের কি আছে, আমি তো আপনার পরিবারেরই লোক, বলে সোফা ছেড়ে উঠলেন পূর্বার বাবা। মা চা নিয়ে এলো। সূর্য মায়ের হাত থেকে চায়ের মগ নেয়। মা পূর্বার বাবাকে বলে, চলে যাচ্ছেন? আবার আসবেন কিন্তু। আসবো, দেখা হবে, বলে হাত জোর করে নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন পূর্বার বাবা। মা বড় সোফাটায় বসল। দুহাত তফাতে আরশির বাবা। আরশি এতটাই উত্তেজিত, পূর্বার বাবার ছেড়ে যাওয়া সোফাতে বসছে না, দাঁড়িয়েই রইল। বাবার উদ্দেশ্যে বলে ওঠে, মায়ের খোঁজে তুমি কোনো দিনই সুমিত ঘোষের কাছে যাওনি। সুমিত ঘোষ নিজে বলেছেন সূর্যকে। উনি মিথ্যে বলেছেন। আমি গিয়েছিলাম এক বন্ধুকে সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে ভালো করে কথাই বলেননি সুমিতবাবু। তোমার সেই বন্ধু এখন কোথায়? কেন, তুমি কি তাকে গিয়ে জিজ্ঞেস করবে আমরা সুমিত ঘোষের কাছে গিয়েছিলাম কিনা? বাবার ওপর হঠাৎ এত অবিশ্বাসের কারণ? তুমি যদি বলতে তোমার সেই বন্ধু মারা গিয়েছে, মিটে যেত। কারণটা যখন জানতে চাইছো, বলি। মা একটা সিনেমায় চান্স পাবার পর আর পাচ্ছিল না। তখন পরিচালকদের দৌড়ে দৌড়ে ঘুরেছে। ফ্রাস্ট্রেশনে মদ খাওয়াও ধরেছিল মা। তোমার কানে সেটা গিয়েছে, আর তাই সেভাবে মায়ের খোঁজ করনি, পাছে নষ্ট বউকে ঘরে তুলতে হয়। মাথা নিচু করে নিয়েছে আরশির বাবা। মেয়ে এখন যেসব খবরগুলো দিচ্ছে তার অনেকটাই সত্যি। সুমিতার থেকে সব শুনে আরশিকে কাল রাতে বলেছিল সূর্য। সুমিতা বলেছে, শোভা সেনগুপ্তর হাজবেন্ড তার কাছে কোনোদিনই আসেনি। বরং শোভাদেবী সুমিতার কাছে এসে বলতেন, বর আর ঘরে নেবে না বলেছে, আমাকে ছোটোখাটো যে কোনো পার্ট দিন। রজতবাবু কি সত্যিই সংসারে ফেরাতে চাননি স্ত্রীকে, নাকি শোভাদেবী কথাগুলো বলতেন করুণা আদায়ের জন্য, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না। এই সংসারের কথাটা আরশিকে বলেছিল সূর্য, সে কানে নেয়নি। মায়ের পক্ষ নিয়ে বসে আছে। মেয়ের চোটপাটে বিধ্বস্ত অবস্থা রজতবাবুর। এতটা অপমান বোধহয় ওর প্রাপ্য নয়। সূর্য বলে ওঠে,
সুমিতার সব কথা ধ্রুব সত্য বলে ধরে নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। হয়তো রজতবাবুরা গিয়েছিলেন সুমিতার কাছে, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল সুমিতা, তাই বেশি কথাবার্তার সুযোগ হয়নি। মাঝে দীর্ঘ 16 বছর কেটে গিয়েছে। রজতবাবুর সঙ্গে দেখা হওয়ার কথাটা হয়তো ভুলে গিয়েছে সুমিতা। অপর্ণা বলে উঠলেন, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে সময়টা চলে গিয়েছে তাকে নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছে কেন? অতীত সব সময়ই মৃত, বর্তমানে কি করা উচিত তাই নিয়েই ভাবা দরকার। আমার মা তো মৃত নয়, ফোন করেছিল আমাকে, এখন কোথায় আছে কে জানে, বলল আরশি। অপর্ণা বললেন, সোফাটায় বসো আরশি, মাথা ঠান্ডা করে ভাবো এখন কি করা উচিত। ভাবার ক্ষমতাটাও কিন্তু তোমার বাবারই তৈরি করে দেওয়া, তিনি তোমার প্রতি কোনো অবহেলা করেননি। আরশি বসলো পূর্বার বাবার ছেড়ে যাওয়া সোফাটায়। খানিকটা সমর্থন পেয়ে মাথা তুলেছেন রজতবাবু। ফের অপর্ণা বলেন, অতীতকে আমরা নিজের পছন্দ মতো নির্মাণ করি, প্রকৃত ঘটনার সঙ্গে যার অনেকটাই ফারাক থেকে যায়। ফোনটা যে শোভাদেবী করেছিলেন সেই ব্যাপারেও তো এখনো নিশ্চিন্ত হওয়া যায়নি। ফোনের কথা যদি আমি ছেড়েও দিই, শোভাদেবী এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন, আদেও আছেন কি না, এইগুলো জানার ইচ্ছা আরশির হতেই পারে। আফটার অল শোভাদেবী ওর মা। মায়ের প্রভাব থেকে বাঁচাতে গিয়ে রজতবাবু মায়ের অভাব তৈরি করে ফেলেছেন আরশির মনে, যে কারণে ও এত ঝুঁকি নিয়ে মাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। ঘরে 4 জন এখন চুপ। সৌর্য অবাক হয় দেখে মা কি সুন্দরভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে ফেলল। আরশিদের ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছে মা, যেমন আরশির মায়ের ফোন আসাটা। সৌর্য যখন ড্রেস চেঞ্জ করতে গিয়েছিল তখনই হয়তো এইসব কথা উঠেছে। রজতবাবু কি করে সৌর্যদের বাড়িতে এসে পৌঁছলেন সেটাও। কথা শুরু করলেন রজতবাবু, হ্যাঁ, এটা হয়তো ঠিক যে আমি আমার প্রতি উপেক্ষা অপমানকে বেশি গুরুত্ব দিয়েছি। শোভাকে যতটা উদ্যোগ নিয়ে খোঁজা উচিত ছিল খুঁজিনি। এবার শোভার ব্যাপারটা আর নিষ্পত্তি হওয়া দরকার। সে যদি বেঁচে নাও থাকে সেটাও জানা জরুরি, আর বেঁচে থাকলেই কোথায় কিভাবে আছে সেটা দেখাটাও আমার কর্তব্য। আমি বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা চালাবো। আপাতত আরশি বাড়ি চলুক। আরশি বলল, না, এখনই জলপাইগুড়ি ফিরবো না আমি। এই কদিনে মায়ের ব্যাপারে অনেকটাই জানতে পেরেছি, লোক লাগিয়েছি মাকে খুঁজতে। এখন তো কলেজ নেই, তাই মাকে খোঁজার কাজটা চালিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। আপাতত পূর্বাদের বাড়িতে চলো। এদের এভাবে বিরক্ত করার কোনো মানে হয় না। এরা ভালো মানুষ বলেই তোমার মতো অচেনা একজনকে আশ্রয় দিয়েছেন। বাবার কথা পছন্দ হয়নি আরশির। বলল, পূর্বাদের বাড়ি আমি যাব না এখন। আমি আর সূর্য মিলে মায়ের খোঁজ নিচ্ছি, এই বাড়িতে থেকে কাজ করতে আমার সুবিধা হবে। তা হয় না আরশি, সেটা ভালো দেখায় না, বললেন রজত। আরশি বলে, মন্দ লাগার কি আছে, তুমি জিজ্ঞাসা করো মাসিমাকে আমি বিরক্ত করি কিনা। কথা শেষ করে অপর্ণার দিকে তাকায় আরশি। জিজ্ঞাসা করে, কি মাসিমা, আমি এ বাড়িতে থাকলে সমস্যা হবে আপনার? তা হবে না, তবু সমাজ বা আত্মীয় স্বজনের কথাও তো খেয়াল রাখতে হবে, বললেন অপর্ণা। আরশি বলে, এখানে হঠাৎ সমাজ রিলেটিভদের কথা চলে এলো কেন? আমি কোথায় থাকবো তা নিয়ে তাদের কি আসে যায়? সূর্য বলল, তাদের নয়, তোমার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সদ্য পরিচিত অনাত্মীয়ের বাড়িতে, যে বাড়ির ছেলে অবিবাহিত, সেখানে বেশি দিন কাটালে অনেক প্রশ্ন উঠবে। প্রশ্নগুলো একের পর এক বিয়ে ভাঙবে তোমার। আরশি বলল, সম্বন্ধ করে বিয়েই করব না আমি, ভীষণ বোকা বোকা ব্যাপার। আমার সেসব ছুতমার্ক নেই, সম্বন্ধ করে বিয়ে করতে আমি রাজি। তোমাকে এ বাড়িতে থাকতে দিয়ে এই বিয়ের বাজারে নিজের নাম খারাপ করতে চাই না, কপট গাম্ভীর্যে বলল সৌর্য। আরশি অপর্ণাকে বলে, দেখলেন মাসিমা কিরকম ইয়ার্কি মারছে? না, আমি সিরিয়াস। পুরুষ বলে কি চরিত্রের কোনো দাম নেই? কেন দাগ লাগতে দেব সেখানে? সৌর্যর কথায় অপর্ণা রজত দুজনেই হাসছেন। আরশির মুখ ভার। অপর্ণা তাকে বোঝান, পূর্বারা দুঃখ পাবে তুমি যদি ওদের বাড়িতে না থাকো। ওরা তো তোমার অনেক দিনের চেনা। যেতেই হবে, যাই তাহলে, বলে বেজার মুখে সোফা ছাড়লো আরশি। ভিতর ঘরের দিকে গেল লাগে জানতে। বরাবরের জন্য ঘাট থেকে নেমে গেল কি?
গেলে ভালো হয় না খারাপ বুঝে উঠতে পারে না সূর্য। একটু যেন ফাঁকা ফাঁকা লাগে মনটা। শেষ করলাম শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আশির আকাশের ৬ষ্ঠ পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।